সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প রূপকথার রাজা রানী। এক দেশে এক রাজা ছিল, তার একটা চোখ পাথরের। সেই রাজার 3 রানী। একজন জাদুবিদ্যা জানে, একজন সারাদিন ঘুমোয় আর সারা রাত জাগে, আর সবচেয়ে ছোট রানীর একটাও দাঁত নেই। জন্ম থেকেই তার দাঁত ওঠেনি, তাই সে চোখ দিয়ে হাসে। যে রানী জাদু জানে তার নাম আশ্চর্যময়ী, আর নিশাচরী রানীর নাম চাঁদনী। ছোট রানীর নাম ফুটফুটি, এটাই তার ভালো নাম আর ডাকনাম। রাজার নাম রাজচন্দ্র, তাই শুধু রাজা বললেই চলে। এই রাজাটি খুব চিনেবাদাম ভালোবাসে, তাই তার রাজপোশাকের 2 পকেট ভর্তি চিনেবাদাম থাকে সব সময়। আশ্চর্যময়ী ইচ্ছে মতন ঝড় বৃষ্টি ডেকে আনতে পারে। প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে এক এক সন্ধেবেলা সে আকাশের দিকে 2 হাত তুলে বলে, আয় আয়। একটু পরেই শোষো শব্দ শুরু হয়। রাজার বড় দুঃখ, তার কোনো দুঃখবোধ নেই। দুঃখ কাকে বলে সে জানেই না। কোনোদিন তার এক ফোঁটাও চোখের জল পড়েনি। একটা চোখ না থাকলেও কি মানুষ কাঁদে না? জন্মান্ধরাও তো কাঁদে। এই রাজা কাঁদতেই শিখল না। নিশাচরী মেজরানী রাত্রির বেলা স্নান করতে ভালোবাসে। রাজপ্রাসাদের পেছন দিকে অনেকটা বাগান, তার পাশেই একটা ছোট নদী। নদীটি ছোট হলেও সারা বছরই ছলছল করে জলস্রোত। রাত্রির বেলা স্নান করলে আব্রু লাগে না। মধ্যরাত্রি পেরিয়ে গেলে ছোট নদীতে নেমে চাঁদনী মনের আনন্দে সাঁতার কাটে। আসল রাজ্য শাসন করে মন্ত্রী, সেনাপতি আর কোটাল। রাজা শুধু চিনেবাদাম খায় আর গল্প শোনে, দুঃখের গল্প। রোজই 1-2জন লেখক কবিকে ডেকে আনা হয়, তারা প্রাণপণে দুঃখের কাহিনী বানায়। রাজাকে কাঁদাতে পারলেই তো মিলবে প্রচুর পারিতোষিক। এখনো পর্যন্ত কেউ তা সক্ষম হয়নি। রাজপুত্র কিংবা রাজকন্যা কি নেই? আছেও কয়েকজন, কিন্তু তারা এলেবেলে। তারা শুধু গায়ে ফু দিয়ে বেড়ায়। বিকেলবেলা যখন কবি লেখকেরা গল্পগাথা শোনাতে আসে, তখন আশ্চর্যময়ীকে ধারে কাছে দেখাই যায় না। চাঁদনী তখন ঘুমোয়। শুধু ফুটফুটি মাঝে মাঝে এসে রাজার পাশে বসে। ফুটফুটির বয়স মাত্র 23। এই বয়সের মেয়ে সম্পূর্ণ ফোকলা, এরকম কেউ কখনো দেখেইনি। তার হাসি বিচ্ছুরিত চোখ দুটির জন্য তার মুখে একটা সুন্দর আভা ফুটে ওঠে। তাই তাকে বিয়ে করার জন্যে অনেক হোমরা চোমরা রাজা, মহারাজা, শ্রেষ্ঠী, যোদ্ধারা উঠে পড়ে লেগেছিল। রাজা রাজচন্দ্র অনেক টাকা পয়সা খরচ করে ফুটফুটিকে জিতে এনেছে। কেউ একজন প্রস্তাব দিয়েছিল, ছোট রানীকে নকল দাঁত পরিয়ে দিলেই তো হয়। আজকাল কত রকম ব্যবস্থা হয়েছে। তাই শুনে রাজা এমন চটে গেল যে তখনই সে ব্যক্তিকে পাঠিয়ে দিল নির্বাসনে। ফুটফুটিকে সঙ্গে নিয়ে গল্প শোনা মহা মুশকিলের ব্যাপার। অতি কাঁচা দুঃখের গল্প শুনতে শুনতে মাঝপথে তার চোখের হাসি মুছে যায়। টপ টপ করে জল ঝরতে থাকে, তারপর সে ফুঁপিয়ে ওঠে। তা দেখে রাজার হাসি পায়। এ রাজা গান বাজনা বিশেষ পছন্দ করে না। নর্তকী বাইজি নিয়ে রাত্রি যাপনের শখও নেই। তার সবচেয়ে বেশি ভালো লাগে চিনেবাদামের খোসা ভাঙার শব্দ, মুচুরমুচ মুচুরমুচ। তবু এ প্রাসাদের অন্দরে কেউ একজন লুকিয়ে লুকিয়ে বাঁশি বাজায়। যখন তখন বেজে ওঠে বাঁশি। বাঁশির শব্দ গোপন রাখা যায় না, তবে যে বাজায় সে থাকে লুকিয়ে। ফুটফুটির কান্না শুরু হলে আর থামতেই চায় না। তখন রাজা রক্তচক্ষে তাকায় সেদিনকার আহুত কবিটির দিকে। সে যে কাজের জন্য এসেছিল তার উল্টো ফল ফলেছে। কবিটি ভয়ে পালায়। রাজা মুঠো মুঠো চিনেবাদাম খেয়ে মেজাজ শান্ত রাখার চেষ্টা করে। রাগ কমতে শুরু করলে হাসে আপন মনে। আশ্চর্যময়ী একদিন জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে ফুটফুটি, তুই ওইসব পচা পচা গল্প শুনে কাঁদিস কেন রে? সবই তো একঘেয়ে। আমি 2-1বার শুনে ফেলেছি। গল্পগুলোতে থাকে শুধু কারা খেতে পায় না, খিদের জ্বালায় মরে, কিংবা বন্যায় বাড়িঘর ডুবে যায়। আর কবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই সীতাহরণ কিংবা দ্রৌপদীর বস্ত্রহরণ নামগুলো খালি বদলে দেয়। অন্যের দুঃখের কথা শুনে কাঁদবার কি আছে রে? ফুটফুটি চোখের পাতা বিস্ফারিত করে বলে, ওমা, আমি অন্যের দুঃখের কথা শুনে কাঁদতে যাব কোন দুঃখে? যেই ওসব গল্প শুনি অমনি আমার নিজের দুঃখগুলোর কথা মনে পড়ে যায়। আশ্চর্যময়ী আরো আশ্চর্য হয়ে বলে, তোর আবার কিসের দুঃখ রে? ফুটফুটি বলে, আছে গো দিদি, আছে।
কত দুঃখ! মেয়ে মানুষের কি দুঃখের আর শেষ আছে গো? আশ্চর্যময়ী গালে হাত দিয়ে বলে, শোনো মেয়ের কথা, আমরা কি মেয়ে মানুষ নাকি? আমরা তো রানী। আমাদের কি রান্নাঘরে গা পোড়াতে হয়, না বেটা ছেলের জামা কাপড় কাচতে হয়? আমাদের কি পায়ে কাঁটা ফোটে? আমাদের কি পরপুরুষেরা টানাটানি করে? ফুটফুটে জিজ্ঞেস করে, দিদি গো, তোমার কোনো দুঃখ নেই? সারা জীবনে একটাও? আশ্চর্যময়ী একটু চিন্তা করে বলে, একটা না হোক আধখানা আছে। সে কথা আমি কাউকেই বলি না, সেজন্য আমার কান্নাও পায় না। চাঁদনির দুঃখ আছে কিনা তা ঠিক জানা যায় না। সে প্রায় কথাই বলে না কারো সঙ্গে। কথা বলবে কখন? সারাদিন তো সে ঘুমিয়ে থাকে, আর যখন সে জাগ্রত তখন অন্যেরা ঘুমন্ত। রাত্রির তৃতীয় প্রহর পার হলে যখন রোগী ভোগী এমনকি চোরেরাও ঘুমিয়ে পড়ে, তখন চাঁদনি প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। খানিক আগে নদীতে সাঁতার কেটে এসেছে বলে তার শরীরটা চনমনে হয়ে আছে। অঙ্গে বেশি পোশাকের বালাই নেই, শুধু ঝুমঝুম করে বাজে তার পায়ের নুপুর। এক একদিন দেখা হয় একটা ভূতের সঙ্গে। ভূতটাকে প্রায় পোষা ভূতই বলা যায়। সে দাঁড়িয়ে থাকে সিঁড়ির নিচে, ঝাপসা ঝাপসা চেহারা। চাঁদনি তাকে মোটেই ভয় পায় না। চাঁদনি তাকে জিজ্ঞেস করে, আজ কেমন আছিস সে ভূতু? ভূতটি আর্তস্বরে বলে ওঠে, আমাকে শরীর দাও, শরীর দাও। চাঁদনি বলে, সে আমি কি করে দেব? তুই কেন মরতে গিয়েছিলি? মরার পর কি শরীর থাকে? ভূতটি বলল, কেউ যদি খুব করে চায় তাহলে আমরা শরীর নিয়ে ফিরে আসতে পারি। তুমি কি একবারটিও আমাকে চাইবে না? চাঁদনি বলে, তুই আমার সঙ্গে সাঁতার কাটতে পারবি? ভূতটি বলল, ধ্যাৎ, কি যে বলো, ভূতেরা কখনো জলে নামে নাকি? কোনো গল্পে শুনেছ? চাঁদনি বলল, তাহলে থাক তুই ভূত হয়ে। আজ পর্যন্ত আমি একজনও সাঁতারের সঙ্গী পেলামই না। প্রাসাদের ছাদে দুপুরবেলা দাঁড়িয়ে আছে আশ্চর্যময়ী। ঝড়ের বেগ বাড়ছে ক্রমশ। এখনো বৃষ্টির দেখা নেই। কালো আকাশ চিরে ঝলকাচ্ছে লকলকে বিদ্যুৎ। ভেঙে পড়ছে গাছের ডাল। পাখিরা সামলাতে পারছে না সেই ঝড়ের তীব্রতা। গাছের শুকনো পাতার মতো মাটিতে ঝরে পড়ছে মৃত পাখি। আশ্চর্যময়ী দাঁড়িয়ে আছে স্থির হয়ে। পতাকার মতো উঠছে তার শাড়ির আঁচল। আবেশে চোখ বুজে যাচ্ছে তার। সারা শরীরে যেন সুখ। একটু পরে রাজা উঠে এলো ছাদে। বড় রানীর কাঁধে হাত রেখে বলল, আশ্চর্য, তুমি এই ঝড় ডেকে এনেছ? রানী উত্তর দিল না। রাজা বলল, এবার থামাও। শুনলাম নাকি প্রজাদের ঘরবাড়ি ভেঙে পড়ছে। ঝড়কে ডেকে আনতে পারে আশ্চর্যময়ী, কিন্তু থামাবার ক্ষমতা তার নেই। এখানে তার জাদুবিদ্যা নিষ্ফল। এবার উত্তর না পেয়ে রাজা আশ্চর্যময়ীর চুলের মুঠি ধরে প্রবল ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে। আশ্চর্যময়ী সঙ্গে সঙ্গে চেতনাহীন। তারপরেই কমতে লাগলো ঝড়। আকাশের দিকে তাকিয়ে রাজা বলল, বাহ, তাহলে আমিও একটা জাদু শিখলাম। নিত্য নতুন কবি আর কথাকার খুঁজে বার করাই দুরূহ হয়ে উঠেছে। সবাই তো ব্যর্থ হয়েছে রাজাকে কাঁদাতে। আর নতুন লেখক পাওয়া যাবেই বা কোথায়? মন্ত্রীমশাই হয়রান। সেনাপতিও কোটালকে অলিতে গলিতে খোঁজাখুঁজি করতে পাঠায়। ভীমরাও নামে একজন বিদ্রোহী প্রজাদের খেপিয়ে বেড়াচ্ছে। তাকে ধরা যাচ্ছে না কিছুতেই। মাঝে মাঝেই একজন দুজন এরকম মাথাচাড়া দিয়ে ওঠে। তারপর তাদের ছিন্নমুণ্ড ধুলোয় গড়ায়। এই ভীমরাও অনেকদিন পালিয়ে বেড়াচ্ছে। তাকে নিয়েও মন্ত্রীমশাই ব্যতিব্যস্ত হয়ে আছে। অবশ্য ধরা সে পড়বেই, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। একদিন এক রাজপুত্র এক শ্রমিক পল্লীতে গিয়ে, থাক, রাজপুত্রের কথা থাক, এক গল্পে বেশি চরিত্র থাকলে মুশকিল হয়। সন্ধে হয় হয়, হঠাৎ বাঁশির শব্দ শুনে রাজা উৎকর্ণ হয়ে উঠল। কে বাঁশি বাজায়? সেপাই, শান্তি, প্রহরী, দ্বারপাল কেউ জানে না। বাইরের কেউ লুকিয়ে আছে রাজপ্রাসাদে? যদি বদমতলবে কেউ লুকিয়ে থাকতে চায় তাহলে বাঁশি বাজিয়ে জানান দেবে কেন? রাজার মনে খটকা লেগে যায়। চিনেবাদাম খেতে থাকে মুঠো মুঠো। ফুটফুটির ঘরের সামনের বারান্দায় অনেকগুলো পাখির খাঁচা। এইসব পোষা পাখিগুলোকে ফুটফুটি নিজের হাতে ছোলা খাওয়ায়। ওদের মধ্যে তার সবচেয়ে প্রিয় একটা ময়না। ফুটফুটির সঙ্গে সেই ময়নার অনেক মনের কথা হয়। ময়নাটা মানুষের মতো করেই কথা বলতে পারে। ফুটফুটিও পাখিদের ভাষা জানে। ফুটফুটির ঘরের থেকে যেতে যেতে রাজা অনেক সময় শোনেন সেই পাখি আর তার সেই ছোট রানীর বাক্যালাপ।
কিছুই বুঝতে পারেন না। রাজা যে সব সময় প্রাসাদেই বসে থাকেন তা কিন্তু নয়। মাঝে মাঝে তিনি নগর পরিভ্রমণে যান ছদ্মবেশে। কোনোদিন ফকির দরবেশ সাজেন, কোনোদিন স্ত্রীলোক। নগর ছাড়িয়ে পল্লীগ্রামেও চলে যান। শুনতে পান মানুষের ঝগড়াঝাটি, কান্নাকাটি। এসবও যেন পাখির ভাষার মতন, কিছুই তার বোধগম্য হয় না। একদিন একজন নবীন কবিকে ধরে আনা হলো। তার নাম সুজয়। এর আগে কয়েকবার তাকে অনুরোধ করা হয়েছিল, সে আসতে চায়নি। কবিটি বলল, মহারাজ, আপনাকে কাঁদাবার মতো কোনো গল্প কবিতা আমার জানা নেই, তাই আমি এতদিন আসিনি। তবে আমি একজনের জীবনী লিখেছি, সেটা শেষ হলে আপনাকে শোনাবার ইচ্ছে আছে। রাজা জিজ্ঞেস করল, কার জীবনী? সুজয় বলল, আপনার। রাজা ভুরু কুঁচকে চিবুকে হাত ঘষতে ঘষতে বলল, আমার? তুমি আমার জীবনের কতটুকু জানো? কবি বলল, আপনার জন্মকাহিনী কিংবা বাল্যজীবন সম্পর্কে কিছুই জানি না বটে, কিন্তু আমি লিখছি আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে। আমার পরজন্ম নিয়ে? না না, এই জন্মই। অদূর ভবিষ্যতের সব কথা। ধরুন শুরু হয়েছে এবছর থেকেই, এখনো অবশ্য পুরোটা শেষ হয়নি। যতখানি লিখেছ তাই শোনাও না। কবিটি মাথা দুলিয়ে দুলিয়ে পাঠ করল সেই আখ্যান কাব্য। সব শুনে রাজা গম্ভীরভাবে জিজ্ঞেস করল, এসবই আজগুবি কাহিনী? কবি বলল, না মহারাজা, সত্য ঘটনা অবলম্বনে। রাজা বলল, যা এখনো ঘটেনি তা সত্য হবে কিনা তুমি জানলে কি করে? কবি বলল, রামের জন্ম না হতেই রামায়ণ লেখা হয়নি। সব ঠিকঠাক মিলেছিল কিনা? কবিরা এরকম পারে। রাজা বলল, আচ্ছা, পরবর্তী 7টা দিন দেখা যাক। সেই যে একদিন ছাদে উঠে রাজা আশ্চর্যময়ীর কেশাকর্ষণ ধরে ঝড় থামিয়েছিল, তারপর থেকে আর একবারও ঝড় আসেনি। বৃষ্টিময় মেঘও আসেনি। খরতপ্ত হচ্ছে বাতাস। এর মধ্যে আশ্চর্যময়ীর সঙ্গে রাজার কোনো কথাও হয়নি। এক দাসীর মুখে খবর পেয়ে রাজা দৌড়ে গেল আশ্চর্যময়ীর ঘরে। সেখানকার দৃশ্য দেখে রাজা একেবারে তাজ্জব। সারা ঘর ভর্তি চুল ছড়ানো, কালো মেঘের মতো পিঠ কোমর ছড়ানো চুল ছিল আশ্চর্যময়ীর। প্রায় সব উঠে গেছে। শেষ কয়েকটি চুল টেনে টেনে তুলছে আশ্চর্যময়ী। রাজা শুধু বলল, এ কি? আশ্চর্যময়ী মুখ ফেরালো। তার নাকের নিচে গোপ গজিয়েছে, গালে নবীন তৃণের মতো দাড়ি, দৃষ্টিতে লাল রঙের আভা। রাজার বুক কেঁপে উঠল। সেই কবিটি লিখেছিল না, রাজার এক রানী হঠাৎ একদিন পুরুষ হয়ে যাবে। রানী যদি পুরুষ হয়ে যায়, সে কি হবে রাজার প্রতিদ্বন্দ্বী? দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে রাজা প্রহরীকে হুকুম দিল, এ ঘরের দরজা বন্ধ করে রাখো, আর কোনোদিনও খুলবে না। একটু শান্তি পাওয়ার জন্য রাজা গেল ফুটফুটির ঘরের দিকে। পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটি। তার দু চোখে ঝিলমিল করছে হাসি। রাজা জিজ্ঞেস করলো, কেমন আছিস রে ফুটফুটি? ফুটফুটি দুদিকে দুটি হাত ছড়িয়ে দিল, তারপর কথা বলল পাখির ভাষায়। এরপর 2 দিন ধরে রাজা ফুটফুটিকে কথা বলাবার চেষ্টা করে গেল। কোনো লাভ নেই। ফুটফুটি মানুষের ভাষা একেবারেই ভুলে গেছে। রাজার মনে পড়ল পাখিদের দাঁত থাকে না। ফুটফুটি আস্তে আস্তে পাখি হয়ে যাবে। দুপুরবেলা হাহা করছে বাতাস। প্রাসাদটা যেন বড় বেশি নির্জন। লোকজন সব গেল কোথায়? একজন প্রহরীকে দেখতে পেয়ে রাজা বলল, শিগগির মন্ত্রীকে ডেকে আন। রাজা এলো চাঁদনির ঘরে। পালঙ্কে শুয়ে অঘরে ঘুমোচ্ছে চাঁদনি। রাজা তার শরীর ধরে নাড়াচাড়া করতে লাগলো। ওঠ ওঠ। কেন কেন তুই প্রত্যেক দিন সারাদিন ঘুমোবি? কেনই বা তা আমি সহ্য করব? চাঁদনি উঠে বসলো। চোখ যেন খুলতেই পারছে না। আবার রাজার বকুনি শুনে সে চোখ মেলল অতি কষ্টে। তার চোখের রং সাদা। কাতরভাবে চাঁদনি বলল, মহারাজ, আমি দিনের বেলা দেখতে পাই না। সূর্যের আলো আমার সহ্য হয় না। আপনি আমাকে বকুন, মারুন, যা ইচ্ছে করুন। মাঝরাত্রিরে আমাকে জন্ম দিয়ে আমার মা মরে গেছে, তাই আমি শুধু রাত্রি চিনি। সবই তো মিলে যাচ্ছে। যত নষ্টের গোড়া ওই কবিতা। ওর লেখা থামিয়ে দিতে পারলে বাকি অংশটা আর মিলবে না। এর মধ্যে আরো একটা লিখে ফেলবে নাকি? রাজা চিৎকার করে উঠল, ওরে, কে কোথায় আছিস? শিগগির ওই সুজন নামের কবিটাকে ধরে নিয়ে আয়। কেউ কোনো উত্তর দিল না। এর মধ্যে বেজে উঠল সেই লক্ষ্মী ছাড়া বাঁশিটা। রাজা নিজে ছুটোছুটি করে খুঁজতে লাগলো সেই বংশীবাদককে। না পেয়ে ক্লান্ত অবসন্ন হয়ে শুয়ে পড়ল এক সময়। রাজাদের সম্পূর্ণ অসহায় দেখায় যখন তারা নিঃসঙ্গ। মধ্যরাতে ঘুম ভেঙে উঠে রাজা দেখল কোথাও কেউ নেই।
ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না কারো। কবির লেখা এই অংশটা রাজা কিছুতেই বিশ্বাস করতে পারেনি। তাও সত্যি হলো। তবে কি সেনাপতি নিহত হয়েছে ভীমরাওয়ের হাতে? মন্ত্রী কি নিরুদ্দেশ? আর সবাই পালিয়েছে ভয়ে? রাজা নিজের মুখে হাত দিয়ে দেখল কি যেন চটচট করছে। রক্ত নাকি, না জল? তিনি জিভ দিয়ে একটু চেটে দেখলেন। এর নাম কান্না। এরপর রাজা বুঝতে পারল কান্না বেরুচ্ছে তার পাথরের চোখ দিয়ে, অন্য চোখটা শুকনো। সেই কবি নিজের কথা কিছুই বলেনি। সে কোথায়? সে নদীতে সাঁতার কাটছে চাঁদনির সঙ্গে। চাঁদনি এতদিন পর পেয়েছে তার সাঁতারের একজন সঙ্গী। দুজনে সাঁতরে সাঁতরে চলে যাচ্ছে ছোট নদী থেকে বড় নদীতে, তারপর সমুদ্রের দিকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প রূপকথার রাজারানী এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।